হ্যালো, প্রভু আমার বলিতে যা, সে তো সকলই তো মারি দান, এইটুকু মোর দাবি, এইটুকু অভিমান। নীরব হয়ে থাকবেন, সবে বিচারে বেশ খানিকক্ষণ বলতে হবে। সে তো বলে গেল খুব করে, আপনারা শুনলেন চুপ করে, ঝুপ করে আমি আবার দিলাম দর্শন। সুস্থ রাখবেন মনটা, বক্তব্য রাখবো না নিশ্চয়ই ঘন্টার পরে ঘন্টা, তবুও ভাবি এবার আমার লাগে কতক্ষণ। এক আর এক দুই যেমন প্রাথমিক বক্তব্যে বুঝালেম তেমন, তবু বলে সবার ঠাই আমার প্রশ্নের ভালো জবাব করে নাই। নাকি আমি কৃষ্ণ হস্তিনায় যে 5খানা পাণ্ডবদের জন্য গ্রাম চাই? কি কি? ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মাকুন্দ, বারণাবত, দেহিনে ছত্রাং, পঞ্চমে হস্তিনাপুরী। সে বলেছে সবার কাছে এই 5টা গ্রাম চাইয়ে কৃষ্ণ যুদ্ধ লাগাইয়ে দিছে। ভারতবর্ষের গোটা দেশটাই চাওয়া হইয়া গেছে। আপনাদিকে আছে জানা, তখনকার দিনে এই 5টা প্রদেশ বাদে, এই 5টা প্রভিন্সি বাদে ভারতবর্ষে আর কিছু ছিল না। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, গুজরাট, মারাঠা, সিন্ধু, পাঞ্জাব এগুলো ছিল না। কৃষ্ণ চাইছে নাকি সব? লক্ষ্মী ছাড়া ঘন্টা 2-2.5 দাঁড়াইয়ে জাবর কাটিয়ে একেবারে সবাটারে পণ্ড করে থুয়ে গেছে। কয় দুর্যোধন দ্রৌপদীকে বলছে এইখানে এনে বসা। তা পুজোর সময় ব্রাহ্মণরা কি করে? বিয়ের সময় নাকি কন্যাটারে বরের এইখানে বসাই, ডান পাশে মায়ের জায়গা। তা কি ল্যাংটা করে বসাই নাকি? হ্যাঁ, দুর্যোধন তো তার ভাই দুঃশাসনকে বলেছিল ল্যাংটা করে এনে ধরে এইখানে বসা। এই বিভৎস কল্পনা কোনো মানুষ পারে? হ্যাঁ, একেবারে গোল দিয়ে থুয়ে যাচ্ছে ফাঁকা মাঠে, ভাবতেছে কৃষ্ণ কিছু পারবে না। ওরে লক্ষ্মী ছাড়া। স্কুলে যেয়ে মাস্টারমশাই জিজ্ঞাসা করেছে ছাত্রদের, গরুর দুধ ভালো না মায়ের বুকের দুধ ভালো? তো অধিকাংশ ছেলেরা বলছে গরুর দুধই ভালো। গরুর দুধ দিয়ে ঘি হয়, মাখন হয়, সব মিষ্টির দোকানে গরুর দুধ চলে যায়। একজনে ওর মতো বিয়ারা, ও কয় না স্যার এরা বোঝে না। কয় কি রকম? কয় হচ্ছে মায়ের বুকের দুধ অনেক ভালো। কয় কি করে প্রমাণ করো? কয় গরুর দুধ ধাক্কা লাগলে পড়িয়ে যায়, মায়ের বুকের দুধ ধাক্কা লাগলে পড়ে না। কি বুদ্ধি রে বাবা! কয় আচ্ছা মাসি আর হাতির মধ্যে ব্যবধান কি? তা সবাই কয় যে হাতি তো বৃহৎ আকার জন্তু, শক্তিতেও বেশি, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আর যেটা এর মতো বলদ ছিল সেটা কয় স্যার এরা কিছু বোঝে না। ওরে হাতির চেয়ে মাসির ক্ষমতা বেশি। মাস্টার বলছে কি করে? তো কয় স্যার একটা মাসি একটা হাতির উপরে বসতে পারে, একটা হাতি কি একটা মাসির উপরে বসতে পারে? স্যার একটা মাসি 2 তলা 3 তলায় উড়িয়ে যেতে পারে, একটা হাতি কি 2 তলায় উঠতে পারে? তাহলে যোগ্যতা কার বেশি? মাসির বেশি। এ শালা গরু চোরের বাচ্চা, আমার গরু চুরি করেছিল এর বাবা, মনে নেই? এ শালা গরু চোরের সাল, এ তোর বাবা কি অনেক গরু চুরি করে? ওর বাবার নাম ব্রহ্মা।
আমার গরু চুরি করেছিল। আরে কপালে যার মারে বিয়েলাম না গেন্নার ঠেলায় তার সল কয়তা ওই তামাক খাইয়ে যাইও মরিয়ে যাই আর কি। মহাভারত আমার শিখাতে আইছো নাকি? মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ আজও চলছে সমাজে, প্রত্যেকটা মানুষের মধ্যে চলছে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ, ধর্ম ধর্মের যুদ্ধ। তা হস্তিনার রাজা কে ছিল? ধৃতরাষ্ট্র। সে অন্ধ, চোখে দেখতো না। এই ধৃতরাষ্ট্র হলো দেহের মধ্যে মন, মন অন্ধ। এই মনের 10টা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এক একটা ইন্দ্রিয়ের 10টা করে বৃত্তি। এই 10-10 কে 100 ভাই কৌরবেরা। এই দেহ মহাভারত কথা মন দিয়ে তুই শোন। আছে মন রূপেতে ধৃতরাষ্ট্র, দেহ রাষ্ট্র করে শাসন। দেহ মহাভারত কথা মন দিয়ে তুই শোন। 10 ইন্দ্রিয় 10 শক্তি করে কৌরবেরা শতভ্রাতা মত্ত সমরে। আছে কুবাসনা দুঃসলাবন, তাদের সাথে অনুক্ষণ। এই দেহ মহাভারত কথা মন দিয়ে তুই শোন। কুচিন্তারূপ শকুনির পাশা, কৌরবেরা মত্ত, তাতে নিয়ে কুয়াশা। তাতে যুদ্ধে ঘটায় সর্বনাশা, ঘটায় অকাল মরণ। এই দেহ মহাভারত কথা মন দিয়ে তুই শোন। ইচ্ছা শক্তি দ্রৌপদীর আসে, পঞ্চবায়ু 5 পাণ্ডব ঘরে চারিপাশে। তারা নাগকুর্ম ক্রিকর দেবদত্ত ধনঞ্জয় 5 প্রকরণ। এই দেহ মহাভারত কথা মন দিয়ে তুই শোন। জ্ঞান রূপেতে রয়েছে সঞ্জয়, দৈব বলে ধন্য হয়ে গীতার কথা কয়। জীবের ব্রহ্মচার্য বাঞ্ছজ্জায় রয়, বিশ্বরূপ করে শয়ন। দেহ মহাভারত কথা মন দিয়ে তুই শোন। পরমাত্মা কৃষ্ণ নীলমণি, জীবাত্মা অর্জুন দেখে বিশ্বরূপ খানি। এদিন কবি বলে সে রূপ দেখে জুড়াইয়ে যায় জীবন। দেহ মহাভারত কথা মন দিয়ে তুই শোন। কৃষ্ণ অর্জুন রে কইছে যুদ্ধ করতে, মানুষ মারতি নাকি? তা বলে নাই? গীতা পড়েন নাই আপনারা? কৃষ্ণ বলেছে অর্জুন, স্বধর্মে নেই ধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তুমি ক্ষত্রিয়, তোমার স্বধর্ম কি? যুদ্ধ করা। কারা মরবে? আত্মীয় স্বজন মরবে না বাবা কাকা ঠাকুরদা মামা এরা মরবে, সেদিক তাকায়ও না। স্বধর্ম পালন করো, যুদ্ধ করো। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নাকি কৃষ্ণ তাই বলেছে অর্জুনকে, তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, বীরের মতো যুদ্ধ করো, মরে যাও সেও ভালো, কিন্তু স্বধর্ম পরিত্যাগ করা ঠিক না। লক্ষ্মী ছাড়া কয় কি? দুর্যোধন কইছে, হ্যাঁ কি যেন কইছে, দ্রৌপদীর ল্যাংটা করতে কয় নাই, ল্যাংটা করে নাই, কয় ল্যাংটা করিয়ে নিয়ে আসো, তা করে নাই। আরে করার বাকি আছে নাকি? এই বলো। আপনারা জানেন ভালো, পাশা খেলায় জিতে নিয়ে দ্রৌপদীর উদ্দেশ্যে দুর্যোধন তার ভাই দুঃশাসনকে বলেছিল, ভাই কথা মান, দ্রৌপদী যুবতী মেয়ে ছেলে, কাপড় খুলে ল্যাংটা করে ধরে আন, তোর পরে করি দাবি, আমার এই উরুর পরে বসাইয়ে দিবি। কোন মানুষ পারে? আচ্ছা, সে একটা রাজা ছিল এই ভারতবর্ষের ভিতরে। এত বড় বিভৎস কল্পনা, কোন যুবতী মেয়ে ছেলে কেউ লঙ্গিনী করে তার উরুর পরে বসাতে পারে কেউ? তখন দুঃশাসন কি করলো? দ্রৌপদীকে ধরতে গেল। দ্রৌপদী রাজ অন্তঃপুরে দৌড় দেয়, প্রথমে গান্ধারীর কাছে আশ্রয় চায়। আমা মা, তোমার ছেলে নিতে চায় কাপড় খুলে, কথা না, ওকে ঠেকাও। গান্ধারী কোনো প্রতিবাদ করেনি। 100 ভাইয়ের 100 বউয়ের কাছে গেল, দিদি তোরা ঠেকাতে যদি, মূর্খ আমাকে ল্যাংটা করতে চায়, তোরাও তো নারীর জাতি, আমিও নারীর জাতি। কেউ কোনো প্রতিবাদ করেনি। আসল কথা বলি, যদি শেষ পর্যন্ত নিরুপায়া দ্রৌপদী রাজসভা বিদ্যমানে ছুটে এলো, সেখানে কুরু বৃদ্ধ বীর ভীষ্ম বসেছিল। দ্রৌপদী বলছে, তাই এখানে কি দাদু ভাই নাই? আমি বলি, তার ধারে মূর্খ ঠেকালে ঠেকাতে পারে, ও ল্যাংটা করতে চায় আমারে। ভীষ্ম নীরব ভূমিকায়, কোনো প্রতিবাদ করছে না।
দ্রৌপদী বুঝেছে পাছে আজ অদৃষ্টে বড় দুর্ঘটনা আছে। হঠাৎ দুঃশাসন দ্রৌপদীর কাপড়ের আঁচল ধরে টান দিছে। আমি কৃষ্ণকান্ত শ্যাম গোলকে লক্ষ্মীকে নিয়ে এক আসনে বসেছিলাম। হঠাৎ লক্ষ্মী বলছে আমার স্থানে। ঠাকুর খুলে বলি তোমার কাছাকাছি চেয়ে দেখো, তোমার বাম পাশে আমি বসে আছি, কিন্তু কে যেন কাপড়ের এই পাশ ধরে টানে। কোন টান লেগেছে কোনখানে? হস্তিনায় সতীর অঙ্গের বসন ধরে দুষ্ট টান দেয়, আর সেই টান লেগেছে গোলকে লক্ষ্মীর গায়ে। কাছারি কোন জায়গায়, কানমলে কোন জায়গায়, ঠিক পাও? তখন কৃষ্ণ বলেছে লক্ষ্মী বসে থাকো, আমি দেখে আসতে চাই, হয়তো কোনো ভক্ত বিপদে পড়ি আমাকে স্মরণ করছে। কুরুরাজ সবাই শুক্রের দেশে আরোপে, আমি কৃষ্ণ এসে দাঁড়াই, কেউ দেখছে না, দ্রৌপদী দেখছে। আর দ্রৌপদী যথাশক্তি লজ্জা নিবারণ করবার চেষ্টা করছে, দুঃশাসন কাপড় ধরে টেনে যাচ্ছে। আমি বললাম দ্রৌপদী কথা নাও, কি চাও, কেন আমাকে ডেকেছো? দ্রৌপদী বলছে কৃষ্ণ তুমি আমাকে বাঁচাও। রাখে কৃষ্ণ মারে কি, মারে কৃষ্ণ রাখে কি? কৃষ্ণ বলেছে দ্রৌপদীর কাছে তোমাকে কাপড় আমি দিতে পারি, কিন্তু জীবনে কোনো পুণ্য আছে, কোনো দান পুণ্য আছে, কোনো স্বীকৃতি আছে যার বিনিময়ে তোমাকে দেব? আপনার দিকের আছে জানা, ভক্ত ভগবানকে কিছু না দিলে ভগবান ভক্তকে কিছু দেয় না। দ্রৌপদী বলে আমার কাছে হ্যাঁ কৃষ্ণ আছে, অনেকদিন আগের কথা। খুলে বলি তোমার ধাম। আমি বিবাহের পূর্বে যুবতী অবস্থায় আমার বান্ধবীদের নিয়ে নদী বক্ষে জলকেলি করতেছিলাম, সাঁতার খেলা জালে কয়। বসে শোনো ভগবানে, আমার বান্ধবীর একখানা পরিধেয় বসন ভাসাইয়ে নিয়ে গেল নদীর ভাটির টানে। আমার বান্ধবী ল্যাংটা হয়ে আমার কাছে কয় দ্রৌপদী কথা নিবি, একখানা কাপড় দিবি, আমি ল্যাংটা হয়ে গেছি। আমি বললাম তার ঠাই কথা রাখছি, দেখ আমি তো দোসরা কোনো বসন আনি নাই, একখানা বসন আমার গায়ে। আমার বান্ধবী কি বলেছিল জানো? কৃষ্ণ শোনো, আমার বান্ধবী বলেছিল দ্রৌপদী তাহলে আমার কি নদীর জলে আত্মহত্যা করতে হবে, আমি কি আর বাড়ি যেতে পারবো না? বান্ধবী ল্যাংটা হয়ে দাঁড়াইয়ে নদীর জলে বারে বার যখন কাপড়ের কথা আমার কাছে বলে, আমি দাঁড়াইয়েছিলাম নদীর তীরে। সেই দিন আমার বান্ধবীকে বাঁচাইয়েছিলাম, তাকে দিয়েছিলাম আমার কাপড়ের অর্ধেক খানিক চিরিয়ে, আমার কাপড় চিরিয়ে আমার বান্ধবীকে দিয়েছিলাম। কৃষ্ণ বলেছে তথাস্তু, এই দান পুণ্যের জন্য তোমাকে কাপড় দিতে পারি। তখন কৃষ্ণ জগন্নাথ দ্রৌপদীর নাভি দেশে বসাইয়ে দিলাম তাঁত, তাতে কাপড় তাতে ভাত, রক্ষা পেল নারীর জাত। আপনারা দেখেছেন সবাই। আমি বলি সভা তল দুঃশাসন টানতে টানতে কাপড়ের পাহাড় করে ফেলেছিল, দ্রৌপদীকে ল্যাংটা করতে পারে নাই। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে? হঠাৎ 100 ভাইয়ের 100 বউয়ের কাপড়ে আগুন ধরে গেছে। ল্যাংটা হইয়ে রাজসভায় নাচে, কয় কাপড় দাও, কাপড় দাও। কাছারি কোন জায়গায় আর কানমলে কোন জায়গায়, ঠিক পাও? ও নারদ, গরু চোরের বাচ্চা, এত বড় অপগণ্ড মনীষী। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের জয় পরাজয় হলো আর পাণ্ডবদের জয় হলো কোন কায়দায় জানেন? একটা কথা, আমরা শুধু বই পড়ে শিখি না, আমরা কিছু দেখেও তো শিখি, সঞ্চয় করি। আপনি আমার কথা নেবেন, কুরুক্ষেত্রের ফটো দেখবেন, ছবি দেখবেন, পাণ্ডবেরা যুদ্ধক্ষেত্রে দাঁড়ানো, যুদ্ধক্ষেত্রকে সামনে রেখে পূব পাশে পশ্চিম দিকে মুখ দিয়ে দাঁড়ানো পাণ্ডবেরা, এই কৌরবেরা। আর পাণ্ডবেরা যুদ্ধক্ষেত্রকে সামনে রেখে পূর্ব দিকে ফিরে দাঁড়ানো পাণ্ডবেরা। এই দাঁড়াই ওরা ঠকিয়ে গেছে আর এরা জিতিয়ে গেছে। কারণ কি? ভোরবেলায় যুদ্ধ হলো। আমি বলি সবার ঠাই তখনও পশ্চিমের অন্ধকার দূরীভূত করতে পারে নাই। পশ্চিমের দিকটা কিছুটা অন্ধকারে ঢাকা ছিল। কৌরবেরা পশ্চিম দিক দাঁড়ানো, ওই অন্ধকারের দিক, ভোগের দিক, নরকের দিক, ওই দিকে কৌরবেরা ঠকে গেল। আর পাণ্ডবেরা পূর্ব দিকে ফেরা, প্রভাতের আলো, সূর্যের আলো, মুক্তির আলো, জয়ের আলো, ওই দিকে পাণ্ডবেরা যুদ্ধে জয়লাভ করেছিল। এটা আমার ব্যক্তিগত ধারণা। মনে নাই গান্ধারী এত বড় সত্যি, তাই না? ওরে সর্বনাশ। একই সময় রাজমাতা গান্ধারী আর রাজমাতা কুন্তী গর্ভাবতী, সন্তান সম্ভবা।
অনেকদিন পরে গান্ধারী শুনতে পারে পাণ্ডবদের ভেতরে ছোট্ট শিশুর কান্নার ধ্বনি শোনা যায়, মানে যুধিষ্ঠির সবার আগে হয়েছে। গান্ধারী মনে মনে ভাবে, জ্যেষ্ঠ পুত্র, সেই সূত্রে তো রাজ সিংহাসন পেয়ে যাবে। আমার গর্ব প্রসব হলো না, অকাল গর্ব রাখবো না, এই অহংকারে গান্ধারী একটা বড় মুগুর ধরে, মুসল বলে যারে, মুসল মানে মুগুর, নিজের পেটে আঘাত করে। এ বড় অদ্ভুত কাণ্ড। আপনারা মহাভারত পড়ে দেখবেন, গান্ধারীর আঘাতের চোটে প্রসব করে দিল একটা মাংসপিণ্ড, অপরিপক্ক গর্ভ। ব্যাস এসে অকপটে ওই মাংসপিণ্ড 100 ভাগে কাটে। মোটে হচ্ছিল না, গুতইয়ে বার করেছে। পাণ্ডবেরা গুতইয়ে জাগাতটা জাগায় ঢুকই তুইছে, কৃষ্ণের কোনো দোষ না। অবশ্যই তখন যদি হসপিটাল থাকতো তাহলে আর গুতোগুতি করা লাগতো না, সিজার করে বার করে ফেলতো। কিন্তু সে সময় তো হাসপাতাল ছিল না। কি যে কম, 80 বছরের বুড়ো এক কচি বিয়ে করেছে, মানে বউর বয়স 14 কি 15। তা আপনাদিকে রাসে জানায়, কচি বউ তো আর বুড়ো বর গছে না, ওর মোটো পছন্দ হয় না। যা কিনিয়ে দেয় স্বামী, যা কেনে তাতে বউর পছন্দ হয় না। একদিন মার্কেটিং করতে গেছে পুজোর সময় বারাসাতে, যে বড় কাপড়ের দোকানে ঢুকিছে, ওই বুড়ো কথা কচি বউ নিয়ে গেছে। এখন যে দোকানের ম্যানেজারকে বলছে, ভালো ভালো দামি দামি কাপড় দেখাও। তা ম্যানেজার ভাবতেছে খুব দাম দিয়ে কাপড় কিনবে এরা, হ্যাঁ দেখাও তো। এখন কাপড় পেরিয়ে দিলে কর্মচারী দোকান বের করে, স্বামী কয় বউ ধারে, এইখান না, এইখান ভালো, বন্নি টুন্নি খুব ভালো, জমিন ভালো। বউ কয় না, আমার পছন্দ হয় না। কয় এইখান না, এইখানের বাড়ি ভালো আছে। কয় ধুপ ছাতা, ও আমার মোটেও অপছন্দ। তা বর যেখান কয় বউর সেখানের পছন্দ হয় না। ঘন্টা 2 আড়াই ধরিয়ে বাছাবাছি করেছে। ম্যানেজার কয় যে, এই যে খুকি শোনো, ওই দোকানের মধ্যে খেসর মেচর না করে তোমার বুড়ো বাবা যেখান কয় সেইখান নিয়ে বাড়ি চলিয়ে যাও। দোকানের মধ্যে খেসর মেচর করিয়ে না, নারদ তোমার এই বাবা যেখান কয় সেইখান মানো। এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলে কি হয়েছিল জানো? ধৃতরাষ্ট্র চোখে দেখে না, কৌরবদের বাবা অন্ধ, ও শুনতে পারে লোকের কাছে ভীম তার 100 ছেলেকে মেরেছে। আসলে একটাও যুধিষ্ঠির, নকুল, অর্জুন, সহদেব কেউ মারতে পারেনি, ভীম 100টারে গদা দিয়ে বাড়ি হয়ে মারিছে। এখন ধৃতরাষ্ট্র সাংঘাতিক শক্তি, অদূত হস্তির শক্তি গায়, কিন্তু দুর্ভাগ্য চোখ বন্ধ, অন্ধ। তা ভাবছে ঘরে বসে কি করে কৌশলে যুদ্ধ করা যায়। ধৃতরাষ্ট্র ওই কৌরবদের বাবা, ও বলছে, ওরে তোরা কে কোথায় আসিস, কথা নে, ভীম এত বড় বীর, ধন্য বীর মান্য পৃথিবীর, সে তো আমারই ভাইয়ের বেটা, আমার ভ্রাতুষ্পুত্র, একটু ডেকে দে। তোদের বাকি কব, আমি ভীমকে আলিঙ্গন করে আমার বুভুক্ষু বক্ষ জুড়াবো। ভীম যখন শুনতে পায় জ্যাঠামশাই দেখতে চায়, ভীম তো গোয়ার মানুষ, গজ গজ করে হাঁটেছে। কৃষ্ণ কয় দাঁড়াও, টেস্টার দিয়ে চেক করে দেখি ভোল্টেজ কতটুক আছে। কৃষ্ণ তখন একটা লোহার ভীম গড়াইয়ে দিল, লোহার ভীম গড়াইয়ে যেখানে ধৃতরাষ্ট্র ছিল দাঁড়াইয়ে তার কাছে পাঠাইছে। এই না, এই যে ভীম। ধৃতরাষ্ট্র কয়, আয় বাবা আয়, আমার বুকে আয়, তোরে আমি একটু আলিঙ্গন করি। হারি কত বড় বীর আমার ভাইয়ের বেটা, আনন্দে আমার বুক ভরে যায়, আয় আয়। যখন লোহার ভীম এগোইয়ে দিল, ধৃতরাষ্ট্র আলিঙ্গন করবার চলে কৌশলে এমন এক চাপ দিল, লোহার ভীম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ধৃতরাষ্ট্র বলছে, ওরে শয়তান, তুই আমার 100 ছেলে মেরেছিস, তার প্রতিশোধ নিলাম। আমি বলি সভা তটে, তখন সভা শুদ্ধ সব লোকজন হেসে ওঠে, ও কানা, সে আসল ভীম কিন্তু ও না। দেখছো শয়তানি কোন জায়গায়, দেখছো হাজার জায়গায় শয়তানি। তবে কৃষ্ণ চরিত্র বোঝা তো অত সহজ জিনিস নয়, কেউ বোঝে না। কৃষ্ণ সমাজ সংস্কার করেছেন, কৃষ্ণ ধর্ম সংস্থাপন করেছেন। আগে মানুষ গরু খেত, হিন্দুরা গরু খেত, জম্মের খাওয়া খেত, মিয়ারা কয়টা গরু খায়, হিন্দুকে সাথে খেয়ে পারি।
পুরাণ পড়ে দেখেন রটন্তী মুনির যজ্ঞে 9 লক্ষ গরু বলি দিল। মুনি ঋষিরা মাংস না পেয়ে জল খেয়ে বাড়ি চলে গেল। কৃষ্ণ এলেন তারপরে, উনি এসে লক্ষ্য করে গরুতে যথেষ্ট উপকার করে। কৃষ্ণ করলেন মানা, খবরদার কেউ গরু খেয়ে না, কথা ধরো, গরুকে দেবজ্ঞানে পুজো করো। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বলেছিলেন, ও মেয়েরা গরু খাইয়ে না, গরু দুধ খাও। এই থিওরিটা কার? এই মতবাদটা কার? কৃষ্ণের। কৃষ্ণ এই গরু খাওয়া বন্ধ করে দিয়েছিল। তাই কৃষ্ণ প্রণামে আছে, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দৈতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। তাই না? সমাজ সংস্কার করেছে। আগে মানুষ ল্যাংটা হয়ে স্নান করত। ওই যে বসনচুরি লীলা দেখেছেন? তা ওর মতো মানুষ যারা, তারা কবে কৃষ্ণ একটা বদমাইশ, লম্পট, শয়তান। কিন্তু আসলে এর অর্থটা কি সেইটা বোঝো আগে। আপনাদেরকে বলবো, কত আগেকার দিনে সমাজে মানুষ ল্যাংটা হয়ে স্নান করত। আমি ছোটবেলায় দেখেছি। আমার বাড়ি ছিল খুলনা জেলা দৌলতপুর থানার পাশে মহেশ্বর পাশা গ্রাম, সেনাটি মহেশ্বর পাশা। যে সেনাটির আর মহেশ্বর পাশার ফুটবল টিম কলকাতায় এসে ইস্ট বেঙ্গল নাম দিয়েছিল, সেই ইস্ট বেঙ্গল ফুটবল টিম আজও কলকাতায় আছে, কিন্তু সেই সব প্লেয়ার গুলো নেই। তা আমি দেখেছি তখনকার দিনে একটা মায়েদের যদি একখানা তোলা শাড়ি থাকতো, ভালো শাড়ি, ওইটা সিলিয়ে না যাওয়া পর্যন্ত আর একখানা কিনে দিত না। আর এখন এক একটা আলমারিতে এক একজন মেয়ে ছেলের কাপড় ধরে না, এত কাপড়। কিন্তু তখনকার দিনে ছিল না। তারও আগে আমি দেখতাম আমার মতো, আমার সাইজের 7-8 বছর 10 বছর বয়স হয়ে গেছে আমার। তা আমার সাইজের কয়েকজন পুকুরের জলে নামেছে, জল উল্টো পাল্টা করতেছে। হাফ প্যান্ট পরা থাকতো, রাবার দেওয়া প্যান্ট, এক টান দিয়ে খুলি লাফ দিয়ে পড়তাম জলে। ঘন্টা 2-2.5 সাঁতরাইয়ে চোখ যখন লাল হয়ে যাবে, তখন ওই প্যান্ট নিয়ে ঘুরাতে 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 দৌড়াইয়ে মার কাছে যেতাম, আমা গা মাথা মোছাইয়ে দাও। লজ্জা বোধ ছিল না। আর আজকাল ছোট্ট একটা বাচ্চারে বলেন তো এই প্যান্ট খোল, নেন্টু দেখে বেলাবা, লজ্জা বোধ হয়ে গেছে। তারও আগে মানুষ ল্যাংটা হয়ে স্নান করত। কৃষ্ণ চিন্তা করলেন মনের ধারে একটা কুসংস্কার, এই কুসংস্কার সমাজ থেকে দূর করতে হবে। তাই যমুনার জলে গোপীরা যখন কাপড় খুলিয়ে ওই জলকেলি করতেছিল, কৃষ্ণ কাপড়গুলি নিয়ে কদম গাছের শাখায় ঢুকাইয়ে ঝুলাইয়ে দিল। দেখবেন ওখানে লেখা আছে বসনচুরি লীলা। তা কাপড় আছে 8খানা, 7খানাও না, 9খানাও না। এর কারণটা কি বলুন তো? এর একটা কারণ, কৃষ্ণ সমাজকে শিক্ষা দিচ্ছে আর কোনোদিন কাপড় খুলিয়ে নামবে কেউ? আর কাপড় খুলিয়ে নামে না। এটাকে বলে গৌণ অর্থ। আর মুখ্য অর্থ কি? উচিত সবার বুঝিয়ে যাওয়া, ওই কদম গাছে 8খানা কাপড় হলো জীব জগৎকে অষ্টপাশ থেকে মুক্তি দেওয়া। লজ্জা, ঘৃণা, ভয়, শোক, জগুপ্সা, কুলশীল মান অষ্টপাশে আবদ্ধ থাকতে জীব পায় না কৃষ্ণ ভগবান। বসনচুরি লীলা তার প্রকৃষ্ট প্রমাণ। কিন্তু তুমি তো যা বলবা সে তো আমি জানি। মানে গরুর দালাল সেইও খারাপ। আমার মনে হয় ভারত সরকার এনআরসি করতে চাইছে, আর পশ্চিম বাংলার সরকার কয় না এনআরসি হতে দেব না। যদি হয় তাই শয়তানের নাম যেন বাদ যায়। এনআরসিতে ওকে নাম নেওয়া যায় না। কি মানে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে সবাই শোনেন বসে বসে অর্জুন 10 কোটি তীর্থ ভ্রমণ করেছিল। গয়া, গঙ্গা, কাশী, বৃন্দাবন সব জায়গায় যায়, কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধ করে মানুষ মেরে পাপ লেগেছে গায়ের থেকে পাপ যাচ্ছে না অর্জুনের।
অর্জুন কৃষ্ণকে বলছে সখা নীল দল, আমি পাপ তাড়াতে গঙ্গা স্নানে যাব, আমাকে গঙ্গায় নিয়ে চল। সব তীর্থ বারবার, গঙ্গা তীর্থ একবার। কৃষ্ণ মনে মনে ভাবে অর্জুন গঙ্গা স্নানে যাবে, তা ঠিক আছে, দাঁড়াও তোমার রথ নিয়ে আসি। অর্জুনের রথের নাম কপিধ্বজ রথ, রথের চূড়ায় কপি আছে, কপি মানে বানর। কৃষ্ণ যখন রথখানা সাজাইয়ে নিয়ে গেল, অর্জুন রথে উঠে বসেছিল আর কৃষ্ণ রথ চালাচ্ছিল। অর্জুন প্যাসেঞ্জার, কৃষ্ণ ড্রাইভার। অর্জুন রথী, কৃষ্ণ সারথী। যাচ্ছে কোথায়? গঙ্গায়। আমি বলি সবার পর কিছু দূর যেতে না যেতে রথের গতি হলো মন্থর, ধীর হয়ে গেছে, মানে দ্রুত গতিতে চলছে না, গাড়িতে যেন তেল কমে গেছে। কৃষ্ণ বলছে পার্থ, এই যে রথের গতি মন্দ, আমার মনে হয় ঘোড়া পিপাসার্থ, এই রথের ঘোড়া মনে হয় জল খাবে, তুমি বসে থাকো, আমি ঘোড়াকে জল খাওয়াতে চাই। এই কথা বলে ঘোড়া রথের থেকে ঘোড়া খুলিয়ে নিয়ে গেছে কৃষ্ণ কানাই, জল খাওয়াতে নিয়ে গেছে। অর্জুন একা একা রথের পরে বসে আছে। বসে একটা দৃশ্য দেখতে পাই, দেখে দুটি মানুষ একটা মলা কাঁধে করে শ্মশানের দিক যায়। একজনে বলছে এ ভাই দাঁড়া, আমরা তো পোড়াবো মরা। খুলিয়ে বলি তোর ঠাই, আমি তো আগুন আনি নাই, তুই আগুন আনছিস? কয় না। কয় তুই বসে থাক, আমি আগুন আনতে যাই। আর একজনে কয় শালা ইয়ার কি মারার জায়গা পাবো না, মরার কাছে বসে থাকি, আমি ভয়তে মরিয়ে যাই, তুই থাক, আমি আগুন আনতে যাই। এখন কে আগুন আনতে যাবে আর কে মরা পাহারা দেবে, তাই নিয়ে ঝগড়া হচ্ছে। এর মধ্যে দেখে রথের পরে একটা লোক বসে আছে, লোক মানে অর্জুন। কয় চল তো ওনার কাছে যাই। মরা কাঁধে করি, অর্জুনের ধারে দুইজনে যে বলছে ভাই আমরা আগুন আনি নাই, বলো তো আমি গেলে ভালো হয় না। আর একজনে গলা বাড়াই কয় এ ভাই আমি গেলে ভালো হয় না। অর্জুন কয় কথা নাও, দুইজনে আগুন আনতে যাও, মরাটারে রথের ধারে রেখে দাও, আমি পাহারা দেব। দুটো লোক বলছে সাধু সাধু, উত্তম। যাওয়ার আগে বারে বার করে যায় মানা, এ ভাই আমরা দুটি মানুষ যতক্ষণ আগুন নিয়ে ফিরে না আসি, আমাদের মরা যেন একটা পিপিলিকায় স্পর্শ করে না। অর্জুন বলছে ঠিক আছে যাও, চলে যাও। দুটো মানুষ চলে গেল, মরাটা রথের ধারে পড়িয়েছিল। অর্জুন দেখে একটা ক্ষুধার্ত কুকুর ঘুরতে ঘুরতে মরার কাছে যায়। অর্জুন মনে করে বিবেচনা, আমি মরা পাহারা দিচ্ছি, আমার বিনা অনুমতিতে মরা স্পর্শ করলে ছাড়বো না। আবার মনে মনে ভাবে কুকুরে যদি মরাটারে না খায় অকারণে কুকুরটাকে মারবো না, দেখি করে কি। তা অর্জুন ছিল রথের পরে, কুকুর গেল মরার ধারে, যে হাত পায়ের ঘেরা নিয়ে শুকে দেখে মনের দুঃখে না খেয়ে কুকুর ফিরে যায়। পথে একটা মোটা কুকুরের দেখা হয়। মোটা কুকুর বলছে ক্ষুধার্ত কুকুরের ঠাই, এ ভাই এইখানে যেন মলার গন্ধ ভাই। ক্ষুধার্ত কুকুর বলে মোটা কুকুরের কাছে, ওই দেখ রথের ধারে একটা মরা পড়িয়ে আছে। এ ভাই আমরা তো পশু জাতি মরা খাই, তা মরা পেয়ে না খেয়ে ফিরে আসলি কেন? ক্ষুধার্ত কুকুর বলছে মোটা কুকুরের স্থানে এত বড় মূর্খ মরে গেছে, খাওয়ার জায়গা নাই। ছিল বৈদিক ভাষায় অধিকার, পশু পাখির কথা অর্জুন বুঝতে পারত। দুটো কুকুরে কি বলা বলি করছে অর্জুন সব বুঝতেছে। মোটা কুকুরটা বলে ক্ষুধার্ত কুকুরের স্থানে, এ ভাই এত বড় মূর্খ মরে গেছে, মলাটারে মূর্খ বললি কেন? ক্ষুধার্ত কুকুর বলছে শুনবি? শোন। কেন মূর্খ বলেছি? প্রথমে মূর্খের পায়ের কাছে নাক নিয়ে ঘ্রাণ শুকে দেখতে পাই, ওই পা দিয়ে কত দূর বিদেশ হেঁটে বেড়াইছে, একদিন পবিত্র তীর্থ বৃন্দাবনে যায় নাই। বলতো ভাই মূর্খের পা দুখানা কেমন করে খাই, খাওয়ার জায়গা নাই। আর শুনবি, মূর্খের মুখের কাছে নাক নিয়ে ঘ্রাণ শুকে দেখতে পাই, ওই মুখ দিয়ে কত কথা, কুকথা, কটু কথা, মিথ্যা কথা বলেছে। একদিন কৃষ্ণ দীনবন্ধুর গুণগান কীর্তন করে নাই। বলতো ভাই মূর্খের মুখখানা কেমন করে খাই, খাওয়ার জায়গা নাই। আর শুনবি ভাই, হাতের কাছে নাক নিয়ে ঘ্রাণ শুকে দেখলাম মূর্খের হাত দোকানা খাবে কেবা, জীবন ভরে কত অপর্যাপ্ত ঘুষের টাকা আয় করেছে, ওই হাত দিয়ে করে নাই গুরুর যুগল চরণ সেবা। বলতো ভাই মূর্খের হাত দোকানা কেমন করে খাই, ওর কোনো জায়গা খাওয়ার কায়দা নাই। মোটা কুকুরটা বলে ক্ষুধার্ত কুকুরের কাছে, ও আর কত বড় মূর্খ, ও সেই বড় মূর্খই দেখ রথে বসে আছে। অর্জুনকে দেখাইয়ে দিয়েছে, অর্জুন শিউরে উঠেছে। চিন্তা করে মনে মনে কুকুরে আমাকে মূর্খ বলে গালি দেয় কেন?
তখন ওই ক্ষুধার্ত কুকুরটা বলছে, ভাই কথা মান, মরা সেই জ্যান্ত মানুষটাকে মূর্খ বললি কেন? তা কুকুরে বলছে, মূর্খ বলেছি কেন জানিস? এ মূর্খ যাচ্ছে কোথায়? গঙ্গায়। এ ভাই গঙ্গা ছিল কোন জায়গায় জানিস? ত্রিলোক তারিণী পতিত পাবনী মা গঙ্গা ছিল কৃষ্ণ দীনবন্ধুর পায়। যে কৃষ্ণের চরণ থেকে গঙ্গার উৎপত্তি হলো, সেই কৃষ্ণ এই মূর্খের রথে জীবন ভরে থেকে গেল। মূর্খ কৃষ্ণকে চেনে না, গঙ্গায় যেতে চায়। এর চেয়ে আর বড় মূর্খ আছে? হঠাৎ অর্জুন তাকাই দেখে তাই মরা নাই, কুকুর নাই, কেউ নাই। কি দিয়ে পরাণ বাঁধে, নিজের ভুল বুঝতে পেরে রথের পরে বসে বসে চোখের জল ধরাইয়ে কাঁদে। কৃষ্ণ ঘোড়াকে জল খাইয়ে ফিরে এসে বলছে, সখা চলো গঙ্গায় যাই। অর্জুন বলছে, সখা কথা ধরো, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। কত ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ যম পবন আর কুবের অরুণ কৃষ্ণকে না বোঝার দরুন হাবুডুবু খায়। আর এই গরু চোরের বাচ্চা যদি কৃষ্ণের মন্দ কয়, তা কি মেনে নেওয়া যায়? ওরে কব কি ওর বাবারও যদি পাতাম। এক বুড়ি স্কুলের মাঠে ছাগল বানতে গেছে, জানেন আপনারা? তা শোনে কি, ওই স্কুলে ক্লাস ঘরে মাস্টারমশাইরা গালাগালি করতেছে ছাত্রদের, কয় কত ছাগল গরু মানুষ করলাম, তোদের সাথে পারলাম না। বুড়ি শুনিছে। বুড়ি ভাবতে, তাই তো স্কুলে তো ছাগল গরু মানুষ বানাইয়ে দেয়। বুড়ির একটা ছাগল ছাড়া আর কিছু নাই। ওই ছাগল নিয়ে মাস্টারমশাইয়ের ধারে গিয়ে কয়, মাস্টারমশাই কথা নিও, আমার এই ছাগলটার একটু মানুষ বানাইয়ে দিও। মাস্টার কয়, রাখিয়ে যাও। বুড়ি তো সেই খাসি ছাগল রেখে বাড়ি চলে গেছে। সপ্তাহ 2 বাদে সবুজ দ্বীপে নিয়ে মাস্টারের স্টাফরা তারে পিকনিক করে খাইছে সেই খাসি। 5-6 মাস বাদে বুড়ি আইছে, ও মাস্টারমশাই আমার কাছে কও দেখে আমার ছাগল মানুষ হয়েছে নাকি? মাস্টার কয়, বুড়োর মাইয়া বড় দেরি করিয়া আসিয়া। তাহলে কেন? তাহলে তোমার সেই ছাগল মানুষ বানাইছিলাম, লেখাপড়া শিখাইছিলাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যে দেখো কোর্টে বিচার করতেছে, জজ সাহেব হয়েছে। বুড়ি আনন্দে মনের মধ্যে 7-8 রকম ঠেকতেছে। গাছ কাটা কাশি আর ছাগল বান্ধা দড়ি, তাই নিয়ে কোর্টের গেটে দিয়ে দাঁড়াইছে। সিকিউরিটি গার্ড আছে, ময়লা সেনা কাপড় পরা, বুড়িরে তো আর ঢুকতে দেবে না। বুড়ি ধাক্কা ধাক্কি করতে, ভিতরে যাব। তো জজ সাহেব ভিতরে বসে দেখে গেটের মধ্যে ধাক্কা ধাক্কি হচ্ছে। জজ বুঝিয়েছে ওই বুড়ির হয়তো কোনো অভিযোগ আছে। জজ বলছে, হ্যাঁ ওনাকে আসতে দাও। দারোয়ান ছেড়ে দিছে। বুড়ি যে জজের টেবিলের সামনে দাঁড়াইছে, কয় বাবা আয়। জজ কথা কয় না, কয় বাবা মনে নেই, এই সেই কাশি কত গাছ কাটিয়ে খাওয়াইছি তোরে, এই দেখ দড়ি কতবার ছিঁড়িয়ে ফেলাইছিস তুই, আমি গিট দিয়ে দিয়ে রাখছি। জজ কয়, বুড়িরে বার করে দে। যখন মাথায় একটা ঝাড়া দিছে, বুড়ি কয়, বাবা মনীষী ঠিক হয়েছিস, কিন্তু মাথা নাড়ার স্বভাব যায়নি। বাবা মনীষী হয়েছ, কৃষ্ণের অপ্রাকৃত দেহ। কৃষ্ণ জীবনে বুড়ো হয় না। 105 বছর আমি কৃষ্ণ ঘনশ্যাম দ্বারকায় বেঁচে ছিলাম, 105 বছর। তবুও নল কিশোর যুবক। কৃষ্ণ কোনোদিন বুড়ো হয় না। প্রকৃতির গুণ কৃষ্ণকে ধরে না। আপনারা জানেন ভালো, প্রবাসে যেদিন কৃষ্ণ নিম গাছের গোড়ায় পড়েছিল, দেহ ত্যাগ করছে, ভক্তদের মধ্যে গোলমাল বেঁধে গেল। একদলে বলছে বৈষ্ণব মতে মাটিতে সমাধি দিতে হবে, আর এক দল বলছে না, হিন্দু সনাতন ধর্মে দাহন করতে হবে। এখন কৃষ্ণের দেহ মরা, পোড়াবে না মাটিতে পুঁতিয়ে রাখবে, এই নিয়ে গন্ডগোল বাঁধাইছে সবাই। একজনে বলছে, ভাই গন্ডগোল দিয়ে দরকার নাই, চল তো ভোট করি, যে দলে লোক বেশি তাই করা যাবে। যদি বেশিরভাগ লোকে কয় মাটিতে সমাধি দাও, তাহলে মাটিতে পুঁতিয়ে রাখবো। আর যদি বেশিরভাগ লোকে কয় না পোড়াইয়ে দিতে হবে, তা তাই হবে। মিটিং করতে দূরে গেল, সিদ্ধান্ত নিয়ে একটু পরে এসে দেখে তাই যেখানে গাছের গোড়ায় কৃষ্ণের দেহ ছিল সেইখানে দেহ নাই। এ কথা নয় কো মোটে ভুল।
সবাই তাকাইয়ে দেখে কৃষ্ণ যেখানে ছিল সেইখানে হয়ে গেছে এক গাদা প্রস্ফুটিত ফুল। তখন ওই ফুল গুচ্ছ ধরে নদীর জলে ভাটাইয়ে দেয়। এই নারদ, কৃষ্ণের দেহ গেল কোন জায়গায় বলতে পারিস? ওরে আমার ওরে রে। আচ্ছা, কুমারের বাবু আছেন এই জায়গায়? আছে? উনি বলেছিলেন কি, সরকার মশাই একটা গান শোনার বড় ইচ্ছা, আপনি যদি গাইতেন। এখন তো লোকজন কম হয়ে গেছে, গাইব বিজয় সরকারের ভাওয়াল সন্ন্যাস গান। তবে পরে আমি শুনেছি, আমার বাবুর কাছে শুনেছি, অনাদি বাবুর কাছে, উনি বলতেন নিরঞ্জন এ গান কিন্তু বিজয় সরকারের মনে হয় না, এটা রসময় সরকারের গান হতে পারে। তা আমি বললাম, বাবু আমি যার কাছ থেকে লিখে নিয়েছিলাম, ডুমুরিয়ায় বাড়ি, রামায়ণ গান গাইতো ভালো, সন্তর বাবু নাম, উনি আমারে লিখে দিয়েছিলেন বিজয় সরকারের গান। সেই গানটা এখন গাই। কেমন? এই দেখেন মানুষ, এই গানে বোঝা যাবে মানুষ কিভাবে তার নিজের কর্মফল ভোগ করে, বাস্তবে তার প্রমাণ হবে। স্বর্গ নরক কোথায়? এইখানে। মা তো খেলা বোঝা দায় হলো, মা তোর খেলা বোঝা দায় হলো, মা তোর খেলা বোঝা দায় হলো। জয়দেবপুরের রাজবাড়িতে, ভাওয়ালের রাজবাড়িতে, মাগো মারা মানুষ ফিরে এলো, খেলা বোঝা দায় হলো, খেলা বোঝা দায় হলো। কম বেশি আমরা অনেকেই জানি ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। ওই ঢাকার পাশে ভাওয়ালের গড়ের কথা গানের মধ্য দিয়ে দিতে হবে বক্তৃতা। ভাওয়ালের রাজা যিনি, যিনি ব্যাধিতে পড়িলেন তিনি, হাই গো রাজার শালা আর রাজরানী যুক্তি করেছিল। ভাওয়ালের গড়ে যে রাজা, তার নাম রমেন্দ্র নারায়ণ। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। কত ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য, চিকিৎসক দিয়ে চেষ্টা চলছে, কিন্তু রাজার রোগের উন্নতি হচ্ছে না। রাজার একজন বাল্য বন্ধু ছিল, তার নাম আশু ডাক্তার। আর এই রাজার যে রানী, এর নাম বিভাবতী, ডাক নাম শিলা। এই শিলা আজকাল রাজাকে বেশি ভালোবাসে না। রাজার ছোটবেলার যে বন্ধু আশু ডাক্তার, তার সাথে গোপন মনের বিনিময় হয়ে গেছে, যাকে বলে ভাব ভালোবাসা, লাইন করা হয়ে গেছে। রানী বলছে, ডাক্তার বাবু এক কাজ করলে হয়। বলে কি? রাজাকে ভুলাইয়ে ভালাইয়ে দার্জিলিং পাহাড়ে নিতে হবে। আপনি ঔষধ দেবেন, ঔষধের সঙ্গে বিষ মিশাবেন, ওই বিষ খাওয়াই রাজাকে মারতে হবে, আপনার আমার চলার পথ পরিষ্কার হয়ে যাবে। ডাক্তার বাবু বলছে, উত্তম প্রস্তাব, ঠিক আছে তাই হবে। আশু ডাক্তারের সঙ্গে রানী যুক্তি করেছিল। আরে রানী বলে রাজাকে এখন, রানী বলে রাজাকে এখন দার্জিলিং এ নিয়ে চলো। রানীমা রাজাকে বলছে, দার্জিলিং পাহাড়ে যাবেন, বিশ্বস্ত স্বাস্থ্যকর জায়গা, বিশুদ্ধ হাওয়া, আমি থাকবো, ডাক্তার বাবু থাকবেন,
কথা দিয়েছেন উনি ঔষধ দেবেন। সরল বিশ্বাসে রাজা সম্মতি দিয়েছে, চলো যাই। স্বার্থপর বন্ধু যারা যারা বিষ খাওয়াইয়া মারে তারা, হায় গো দার্জিলিং পাহাড়ে মরা পোড়াইতে নিল। রানীর প্রেমে পড়ে আশু ডাক্তার বাল্য বন্ধু খেলার সাথীর কথা ভুলে গেছে। ঔষধ দিতে দিতে ঔষধের সঙ্গে বিষ মিশাইয়ে রাজার মুখে বিষ ঢেলে দিয়েছে আশু ডাক্তার। এই তো সংসার, এই তো বন্ধু। বিষক্রিয়ায় রাজা অজ্ঞা, জ্ঞান নাই। রানী বলছে ডাক্তার বাবু হয়তো মারা গেছে, একে দাহন করবার ব্যবস্থা করতে হবে। ডোম ডেকে আনলো, ডোম যারা মরা পোড়ায়। স্বার্থপর বন্ধু যারা, বন্ধু যারা মাগো বিষ খাওয়াইয়ে মারে তারা, হায় গো দার্জিলিং পাহাড়ে মরা পোড়াইতে নিল। মাগো তোর কৃপাতে আকাশতে ঝড় বর্ষায় আসলো, তখন নিশা কালে মরা ফেলে, নিশা কালে মরা ফেলে শ্মশান বন্ধু ঘরে গেল। এই যে ডোম ভাইয়েরা, এই মরাটাকে পোড়াতে পারলে 500 টাকা পুরস্কার পাবে। ডোমেরা বলছে ঠিক আছে দিয়ে দাও। গভীর রাত্রে রাজাকে নিয়ে যখন শ্মশানে গেছে, জগতে বাঁচা মরা সবই তো তার হাতে ধরা। দূর আকাশের গায়ে ভীষণ ভাবে শিলাবৃষ্টি ঝড় বৃষ্টি দেখা দিয়েছে। ডোমেরা বলছে ভাই মরা দিয়ে দরকার নাই, চল পৈতৃক সম্পত্তি নিয়ে ঘরে চলে যায়। রাজাকে শ্মশানে রেখে ডোমেরা ঘরে ঢোকে। প্রবল বর্ষণে রাজার দেহের বিষক্রিয়া কমে যায়। আপনারা লক্ষ্য রাখবেন, যদি কাউকে বিষাক্ত সাপে দংশন করে জলের ধারা দিলে অনেক সময় বিষ সাহায্য হয়ে যায়। প্রমাণ কি আপনারা জানেন ভালো, বেহুলা তার স্বামী লকিন্দরকে নিয়ে গাঙ্গুড়িয়া নদীতে কলার ভেলায় ভেসেছিল। কোনো ওঝা বৈদ্য ছিল না, ডাক্তার কবিরাজ ছিল না, বিষ সাহায্য হচ্ছে। কিসের দ্বারায়? নদীর স্রোতের দ্বারায়। অতিশয় বরিশনে বরিশনে মা গো তোর কৃপা গুণে, হায় গো মরা কি সেই শ্মশানে পুনর্জীবন পেল। দৈব যোগে এক সন্ন্যাসী তথায় এসেছিল, ভাপ্পু দিয়ে রাজকুমারকে স্থানান্তরে নিয়ে গেল। ঝড় বৃষ্টির ভয়ে ডোমেরা যখন শ্মশান থেকে চলে গেছে, প্রবল বর্ষণে রাজার দেহের বিষক্রিয়া কমে এসেছে। রাজা মরণ যন্ত্রণায় কাতর আর্তনাদ করছে। গভীর রাত্রে ধর্মদাস নাগা বাবা নামে একজন সন্ন্যাসী ওই পাহাড়ে এসেছে শ্মশানে।
সে দেখতে পারে মানুষটাকে কারা মরা জ্ঞান করে ফেলে গেছে, মানুষটা বেঁচে আছে। তখন মৃত সঞ্জীবনী দিয়ে সন্ন্যাসী রাজাকে সুস্থ করে অনেক দূরে নিয়ে চলে গেল। দৈব যোগে এক সন্ন্যাসী তথায় এসেছিল, ভাপ্পু দিয়ে রাজকুমারকে স্থানান্তরে নিয়ে গেল। শেষ রাত্রে যখন ঝড় বৃষ্টি থেমে গেছে, ডোমেরা একজন বলছে আর একজনের কাছে, ভাই চল, আমরা তো মরা পোড়াইনি। শেষ রাত্রে সবাই যে মরাটিরে না পাইয়ে হাই গো কাঠখড়ি পোড়াইয়ে সবে হরিধ্বনি দিল। এ ভাই দেখ তো মরা কোথায় গেল, শিয়াল কুকুরে টেনে নিয়ে গেছে কিনা, খুঁজে পাচ্ছে না। পাবে কোথায়? ধর্মদাস নাগা বাবা বহুদূর নিয়ে চলে গেছে রাজাকে। একজনে বলছে ভাই মরার দরকার না, দরকার তো টাকা। কথা মান, শুকনো কাঠ জোগাড় করিয়া। রাত্রি বেলায় ঘুমন্ত পৃথিবী, শুকনো কাঠে কয়জন ওই ডোমেরা আগুন দিয়ে হরিধ্বনি দিচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কুটিরে থেকে রানীমা ডাক্তার বাবুকে ডেকে বলছে এইবার সালাসে পোড়াচ্ছে। শেষ রাত্রে সবাই যে মারাটিরে না পাইয়ে হাই গো কাঠখড়ি পোড়াইয়ে সবে হরিধ্বনি দিল। সতী লক্ষ্মী রাজমহিষী বিধবা হইল, সাধ্য মতো দান দক্ষিণা, সাধ্য মতো দান দক্ষিণা, শ্রাদ্ধ পিণ্ড হয়ে গেল। কোটডারে জমিদারি ওই রানী হলেন অধিকারী, হাই গো তাহাতে আনন্দ ভারী আপদ ঘুষে গেল। তবে 12 বৎসর পরে সেই সন্ন্যাসী আসিল, আর দেশে দেশে পড়লো সারা, দেশে দেশে পড়লো সারা, কত মানুষ দেখতে গেল। সুদীর্ঘ 12টি বৎসর পরে ধর্মদাস নাগা বাবা বলছে রাজার ধারে, রাজা আর একবার ভাওয়ালের গড়ে যাও, নিজের চোখে দেখে এসো সংসার কাকে বলে। যাও। 12 বৎসর পরে রাজা রমেন্দ্র নারায়ণ এসেছে ফিরিয়ে। অনেকে বলা বলি করছে, ভাই শুনেছিস সেই মরা রাজা এসেছে? আর একজনে বলছে, দোষ রানীমা কি মিথ্যা কথা বলছে নাকি, সে রাজা তো মারা গেছে। রানী কিন্তু প্রথম দর্শনে চিনেছে আমার স্বামী, কিন্তু মুখে অস্বীকার করছে, বলছে সে না। কেন? 12টি বৎসর পরে মানুষের এই জড়দেহের কিছু না কিছু পরিবর্তন ঘটে যায়। দেশের মধ্যে দুটো দল হয়ে গেল, একদল রাজার পক্ষে কথা কয় আর একদল রানীর পক্ষে দিচ্ছে সায়। যেন টিএমসি আর বিজেপির কায়দায় হয়েছে। কোর্ট অর্ডারে জমিদারি, জমিদারি ওই রানী হলেন অধিকার।
ভাই গো, তাহাতে আনন্দ ভারী আপদ ঘুষে গেল। তবে 12 বছর পরে তো সেই সন্ন্যাসী আসল। আরে দেশে দেশে পড়লো সারা, দেশে দেশে পড়লো সারা, কত মানুষ দেখতে গেল। যখন দেশের মধ্যে বিরাট কোন্দল চলছে, একদল রাজার কথা বলছে সেই রাজা, আর একদল বলছে সে রাজা না। মিস্টার বিসি চ্যাটার্জি নামে একজন ব্যারিস্টার, উনি রাজাকে ইশারা দিয়ে ডাকলেন, আড়ালে গিয়ে বললেন, আমি চিনেছি আপনি সেই রমেন্দ্র নারায়ণ, কিন্তু আপনার দাবি ভুল হয়ে গেছে। কি? তাহলে এই যে আপনি দাবি করেছেন এই সাম্রাজ্যের মালিক আপনি? রাজা চমকে উঠেছে, কি ব্যারিস্টার, আমি তো হস্তান্তর করিনি, কাউকে তো লিখে দেয়নি। ব্যারিস্টার বলছে, না, আপনার গায়ে আছে সন্ন্যাসী ড্রেস, গেরুয়া পোশাক। আপনার কি নাই জানা, সাধু সন্ন্যাসীর রাজ ঐশ্বর্য থাকে না। এই পোশাক পরে আপনি যদি জমিদারি দাবি করেন তাহলে ভুল হয়ে যাবে। তার চেয়ে এক কাজ করেন, তখন ব্রিটিশ সাম্রাজ্য চলছে দেশে, আপনি কলকাতা হাইকোর্টে বার্ষিকের একটা কোর্ট ফি কাগজ কিনে রানীর বিরুদ্ধে কেস করে দেন, উপযুক্ত বিচার হবে। রাজা তাই করেছিলেন। আমরা এই যে কবিগান করি, যেমন আমার গুরুদেব অনাদি বাবু, তার গুরুদেব দুটো, বিজয় সরকার আর ওনার জ্যাঠামশাই রাজেন্দ্রনাথ সরকার। এই রাজেন্দ্রনাথ সরকারের গুরুদেব ঢাকায় হরিয়াচার্য, ইনি এই মামলায় সাক্ষী দিয়েছিলেন রাজার পক্ষ হয়ে। তার মানে বেশি দিন হয়নি। কি হলো, রাজা তখন রানীর বিরুদ্ধে বার্ষিকের একটা কোর্ট ফি কাগজ কিনে কলকাতা হাইকোর্টে কেস করেছেন। কলকাতা হাইকোর্টের তখন যে বিচারক, যাকে জজ সাহেব বলে, যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তার নাম মিস্টার পান্নালাল বসু। বড় বিচক্ষণ বুদ্ধিমান লোক, উনি চুল চেরা বিচার করে দিয়েছিলেন। কিভাবে বিচার হলো? অপরের মন্ত্রণায় সতী, সতী হায়রে মানছে না তার নিজের পতি, মাগো ঘটিল যে কি দুর্গতি, মামলা রুজু হলো। অনেক লোকে রাজার পক্ষে সাক্ষী দিয়েছিল, ধর্ম ধর্ম, এইখানে তার বিচার। 2 দিন বিচার হয়েছিল কলকাতা হাইকোর্টে। প্রথম দিনের বিচারে রানীমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে রেখে জজ সাহেব নিজে জেরা করেছিলেন, রানীমা আপনার বয়স কত, আপনার বাবার বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি ছিল। জেরা করতে করতে ঘন্টা 2-2.5 চলে গেছে। জজ সাহেব বলছেন, কোর্টের মধ্যে সবাই নীরব থাকেন, কথা বলবেন না। নীরব নিস্তব, একটা সুস পড়লে বোঝা যায়, এমন নীরব। কলকাতার কত জ্ঞানী গুণী পণ্ডিত সাহিত্যিক সবাই গেছে বিচার দেখতে। জজ সাহেব বললেন, এইবার কোর্টের মধ্যে রাজাকে ডেকে আনেন। রাজা যখন রাজকীয় ঢঙে কোর্টের মধ্যে ঢুকে গেল, রানীমা রাজাকে আসতে দেখি কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে মাথায় ছোট্ট করে ঘোমটা টেনে দিল। জজের দৃষ্টি এড়ায়নি। জজ বলছে, রানীমা, এতক্ষণ অসংখ্য পুরুষ মানুষ কোর্টের মধ্যে ছিল, তোমার মাথায় ঘোমটা ছিল না। কথা মানো, এই মানুষটাকে আসতে দেখে মাথায় ঘোমটা দিলে কেন? রানী চমকে উঠেছে, কি
ভুল হয়ে গেছে, আর প্রতিবাদ করার কোনো ভাষা নেই। ওই যে স্বামীকে দেখে আর ছোট্ট করে মাথায় ঘোমটা টেনে দেয়, মুখে যদিও বলছে আমার স্বামী নয়, মনে কি তাই কয়? প্রথম দিনের বিচার রাজার পক্ষে চলে গেল, রানীমা ঠকে গেছে। দ্বিতীয় দিন আবার বিচার, আবার অসংখ্য দর্শক কলকাতা হাইকোর্টে। জজ সাহেব আজকে রাজাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে রেখে জেরা করছেন। আপনার কি নাম? আপনার জমিদারির পরিমাণ কত? আপনি কতদিন নিরুদ্দেশ ছিলেন? জেরা করতে করতে জজ সাহেব এমন কেন্দ্রে পৌঁছে গেছে, রাজার কাছে বলছে, এই মেয়েটি যদি আপনার বিবাহিত স্ত্রী হয়, বলতে পারেন এর অঙ্গ প্রত্যঙ্গে কোনো জায়গায় কোনো দাগ কিংবা চিহ্ন আছে কিনা? রাজা বলছে, মহামান্য আদালত উপযুক্ত প্রশ্ন করেছেন। বিবাহিতা নারী আমার, আর এই নারী দেহ যথেচ্ছা বহুবার আমি করেছি ব্যবহার, কিন্তু রানীর কথায় হয়েছি মনক্ষুণ্ণ। ওর দক্ষিণ জানুর পরে আছে একটা রক্ত তিলকের চিহ্ন। স্ত্রীর কোথায় কি আছে স্বামী ভিন্ন কেউ জানে না। যখন এই গোপন সাক্ষী দিয়ে দিল, রানীমাকে গোপন প্রকোষ্ঠে দিয়ে নারীদের দিয়ে চেক করে দেখে পাছে রাজার কথা মতো দক্ষিণ উরুর পরে রক্ত তিলকের দাগ মোছে নাই, আজও পড়ে আছে। 2 দিনের বিচারে রানী ঠকে গেল। একেই বলে কর্মফল। তবে শুনেছি এই রানীকে রাজা আর গ্রহণ করলেন না। কলকাতা একটা একতলা বাড়ি করে দিয়ে সেনাপতিকে রাজ্য লিখে দিয়ে আবার সন্ন্যাস হয়ে গেলেন। আর কেউ কেউ বলে না, রানীকে কোটি দেশ পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ডাল কুত্তা ডেকে খাওয়ানো হয়েছিল। ভেবে পাগল বিজয় বলে, পাগল বিজয় বলে, মাগর সব হয় জীবের কর্ম ফলে। হায় গো বিধি যা লেখে কপালে, কে খণ্ডাবে বলো? জয়দেবপুরের রাজ সিংহাসন আবার উজ্জ্বল হলো। এত দিনের পরে বুঝি, এত দিনের পরে বুঝি ধর্মের বাতি জ্বলে উঠলো। বলে দরকার নাই, আমার মতো আমি কিন্তু ছেড়ে দিতে চাই। চক্রবাক পদ্ম ফুল দেখিলে পরে উড়িয়ে যায় জানি সেই সরোবরে। পাপড়ি গুলি তার করিয়ে বর্জন, শুধু মৃণালটুকু করয় গ্রহণ। তেমনি আপনারা যত শ্রোতা দল আর আমার এই কাব্য কমল, গুণের ভাগ কিছু থাকিলে পরে তাই নিয়ে যাবেন যে যার ঘরে। এরপরে আর তারে বলে দরকার নাই, এখন বসে শোনেন তারে ডেকে মিলন গীতি গাই। চোখে যারে লাগে ভালো, পোড়া পরাল তারে চায় গো। মনের ঠাকুর মন নিয়েছে সেই ঠাকুর পাওয়া দায় গো। চোখে যারে লাগে ভালো, পরাল তারে চায় গো। এতক্ষণে জানি হলো কবি গান, শুনলেন কত ভক্ত পরাণ। এখন গানের শেষে হবে সমাধান, গোষ্ঠের পাল্লায় গো। চোখে যারে লাগে ভালো, পরাণ তারে চায় গো। চোখে যারে লাগে ভালো, এইসব ভক্ত দিকের আছে জানা। গভীর রাত্রে কবু গোষ্ঠ হয় না, তাই যে ফেরত গোষ্ঠের করে নমুনায় আমি দাঁড়ালেম সবাই
গভীর বনালয় গো তোকে যাবে আগে ভালো পরাণ করে চায় গো তোকে যাবে আগে ভালো ও তুই উঠে আয় রে ভাই কালো শশী হাতে আনবি তোর ভালোবাসি আমরা বাসি বড় ভালোবাসি রাধা রাধা কয় গো ওরে মনে করলাম আমি ভাবো না এই গভীর রাতে বাড়ি যাবো না এবার পেতে দিবি মনে বিছানা থাকবো শ্যামরায় গো তুই বাড়ি যাবি না ভাই কেলে শোনা রাত্রে মা বাবা কেউ ঘুমাবে না কেবল করবে আনা গোনা ঘরে আর বারান্দায় গো ওরে তোরা দিয়ে সবাই মায়ের ধারে বলবি আছে মামির ঘরে আপত্তি করবে না কোনো প্রকারে থাকবো বনালয় গো আমরা দেখে যদি বলি তোর মায়ের নিকটে আমরা মা বললে কি তার ও তার ক্ষুধা মেটে জানি ওই স্বাদ মেটে না ঘোলে বটে বলবো কি কায়দায় গো ওরে মামা বলে তোরা ডাকিস সবাই তাতে দ্বিধা দ্বন্দ্ব কেন রে ভাই মা ডাকে আনন্দ পাই বন্ধু মায়ের কথায় গো না এই রাত্রে গেলে ভাই মামার বাড়ি তোর মাসি মারবে তোরে ঝাঁটার বাড়ি তার দিয়ে চলে যাই রে বাড়ি ওই শোন মা ডাকে গোপালায় গো ওরে আমার মাসি আমারে মারবে ঝাঁটার বাড়ি তোরে মারে নাকি বল তাড়াতাড়ি আমার মাসি আমি কত ভালো জানি চল না কথায় গো না না তোর পরে তাই করলাম দাবি রাখাল গোপাল নিয়ে বাড়ি যাবি মায়ের হাতে খাবার খাবি ওই শোন মা ডাকে গোপালায় গো ওইরকম সম্পদের ভুল দৃষ্টি করে মনোপ্রাণ আমার নিচে হরে আমি থাকবো বসে মনের ভেতরে কৃষ্ণ কালো পাই গো এই বনদেবীর বনদ সম্ভার তোর চরণে দেয় উপহার তুই তো কৃষ্ণ হায় শারদার এই জন্য তো দেয় গো। যদি দেবে সে মনোজোর আসি আমি কৃষ্ণ কালো শশী চিরদিন ভাবে সেই উদ্ভাসী লাগবো সে তুই সকাল বেলায় যখন গোঠে এলি মায়ের কাছে কথা দিয়েছিলি সকাল সকাল যাবি বনমালী এখন রাত বাড়ালি কার কথাই গো ওরা মায়ের কাছে এ চুক্তি করে এনেছিলি খাবার দিবি আমারে সেই খাবার গেল কোথাকারে কিছু খাবার দে আমায় গো আমরা উচ্ছিষ্ট ফল মিষ্ট বলে দিয়েছি তোর মুখে তুলি খাবার ফল খেলে যাই ক্ষুধা চলে চিন্তা করে সময় গো আমি আটি নিয়ে করি চাটাচাটি ওতে ক্ষুধা মেটে নাকি খাটি বলতে খিদি হয়ে পরিপাটি কেমন সমন্বয় গো সকাল বেলায় গোঠে এলি নীলমণি মা আসলে বেঁধে দিল ক্ষীর আর ননি একা একা সেই ক্ষীর ননি খাওনি জানি তো সবাই গো ওরা সবাই সেকে সেকে আগে খেলি আমি কিছু পাই নাই বনমালী কেমন কথা ভাই বললি খুলি বলতো আমায় গো ভাইরে আর কি বলবো তোর নিকটে ক্ষুধার জ্বালায় পরাণ ফাটে অনেক রাস্তা যাবো হেঁটে চল বাড়ি যেতে হয় গো। ওরে খাওয়ার পরে যাওয়া লাগবে না মোটে লিছুয়ে থাকি এদের নিকটে কত ভদ্রলোক আসে বটে ভয় করিস কোন কথায় গো এই বনে থাকলে কৃষ্ণ কষ্ট পাবে ওরে কিন্তু মশাই খাবে মশারি আর কোথায় পাবে বল না এর সময় ওরে কৃষ্ণের মশারি কত যে পাই ডাক্তার বাবু বানাইয়া রাখি সে তাই অত ভয় করি নাই আমি সব চালাই বলতে কি আমার গো তুই বল দেখি ভাই আমার কাছে এই বনে ডাক্তার বাবু কোথায় আছে কে তোরে মশারি দিছে শুনতে ইচ্ছে হয় গো। এই কেউটিয়া বৈদ্যনাথ পূর্ব পাড়ায় কত হাজার হাজার ডাক্তার মিলায় আরে ভাই দেখাস আমি শ্যামরায় যাবো যথাই সাইব তাহলে বলি এই সভাতলা বৈদ্যনাথ মন্দির কি গোষ্ঠের খেলা এ তো বৃন্দাবনের নন্দলালা জানে তো সবাই গো। ওরে
গোপালায় ভাই ফক্স করে নিবি আমারে ভাবছানো তোর রয়েছে অন্তরে চল তাহলে যাই মায়ের ঘরে দণ্ড করবো কোন কথাই গো কৃষ্ণ যখন জানি বাড়ি যেতে চায় মনের মধ্যে ঝগড়াঝাটি খুবই ভালো নয় পঞ্চ প্রদীপ জ্বালাইয়ে করে হয়তো মাজননী জ্বালাইয়ে দুয়ারে বারে বারে ফিরে ফিরে পথের দিকে যায় মনে মনে ডাকে মা গোপাল ফিরে আয় ওরে ভাই যখন আমার এ বাড়ি নিতে চায় আপত্তি আর আমি করবো কোন কথায় চিরদিন আমি ওদের আদরের থাক গাড়ি ভিটে ওরাই তো করে বাহন সেই ভাই যখন ওই বাড়ি নিয়ে যাবে তবে আর দুঃখ কেন আমার এই সবাই হবে এইখানে ভাইকে নিয়ে বটে ধীরে ধীরে চলে যাবো আমরা মায়ের গোছাই বৃন্দাবনে মায়ের কাছে গিয়ে মধুর মিলন হলো গান সঙ্গ হলো প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি জয় হরি বল হরি বল হরি বল Audio Jungle.